ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আজকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের নেক্সট লেকচারটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে ওয়েভ ফ্রন্ট এর বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি, হাইগেন্স প্রিন্সিপালের বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা হাইগেন্স প্রিন্সিপালের মাধ্যমে যে রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড রিফ্রেকশন অফ লাইট যে লগুলি আছে সেগুলি যে প্রুফ করা যায় সেগুলি আজকে আমরা দেখব। তার মানে হাইগেন্স প্রিন্সিপাল রিফ্লেকশন অফ লাইট এবং রিফ্র্যাকশন অফ লাইট কে অবশ্যই সাপোর্ট করে, যেটা আমরা গত লেকচারে আমরা বলেছি যে হাইগেন্স প্রিন্সিপাল কি কি সাপোর্ট করে, কি কি সাপোর্ট করে না। তো আজকে আমরা রিফ্লেকশন অফ লাইট এবং রিফ্র্যাকশন অফ লাইটের লগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখব proof of laws of reflection. Prove the laws of reflection. Okay. তো রিফ্লেকশনের যে আমরা দুইটা ল জানি। প্রথম লটা হচ্ছে যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল এরা একই তলে থাকবে, এটা ছিল ফার্স্ট ল। সেকেন্ড ল আমরা জানি যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এরা পরস্পরের সমান হবে। সো এই দুইটা ল আমরা হাইগেন্স প্রিন্সিপাল দ্বারা আমরা প্রুফ করব, লস অফ রিফ্লেকশন বাই হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে আমরা এই দুইটা ল আমরা প্রুফ করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা ওয়েভ ফ্রন্ট থেকে আমরা জানি যে ওয়েভ ফ্রন্টটা সবসময়ই ইনসিডেন্ট রে বা রিফ্লেক্টেড রে বা রে এর সাথে সবসময় পারপেন্ডিকুলার থাকে। ওকে, তো আমরা প্রুফে চলে যাই। আমরা ফার্স্টে এটা হচ্ছে আমাদের দুইটা মিডিয়ামের বিভেদ তল, যেহেতু এটা রিফ্লেকশন, সো আলোকরশ্মি এই বিভেদ তলে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফেরত আসবে। ওকে, সো আমরা এখান থেকে দুইটা আলোকরশ্মি, প্যারালাল আলোকরশ্মি আমরা কনসিডার করি। এটা একটি আলোকরশ্মি, এটা আর একটা আলোকরশ্মি। আমি ধরে নিলাম এই ইনসিডেন্ট রেটা এই বিন্দুতে এসে ছেদ করেছে বিভেদ তলের সাথে, এবং এই ইনসিডেন্ট রেটা সি বিন্দুতে এসে ছেদ করেছে এই বিভেদ তলের সাথে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ইনসিডেন্ট রেটা যখন এই বিন্দুতে এসে ছেদ করলো তখন আমরা ধরে নিই টাইম টি ইকুয়ালস টু 0। ওকে, টাইম টি ইকুয়ালস টু 0। টাইম টি ইকুয়ালস টু 0। তো এই যেখান থেকে আমরা কাউন্টিং শুরু করছি, এই দ্বিতীয় ইনসিডেন্ট যে রেটা আছে সেই রেটার এই পজিশনে যদি আমাদের টাইম টি ইকুয়ালস টু যদি 0 আমরা কনসিডার করি, তাহলে টি সেকেন্ড পর এই আলোক রশ্মিটা সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তাহলে টি সেকেন্ড পর এই আলোক রশ্মিটা যদি সি বিন্দুতে গিয়ে পৌঁছায়, তাহলে সি বিন্দুতে আমরা ধরে নিই টাইম টি ইকুয়ালস টু টি সেকেন্ড। তাহলে এই যে টি সেকেন্ডে এই আলোক রশ্মিটা এই যে এতটুকু দূরত্ব সে অতিক্রম করলো, এই দূরত্বটা আমি যদি এই মিডিয়ামে আমরা ওয়েভ স্পিড বা আলোক রশ্মির যে তরঙ্গ বেগ, এই বেগটাকে যদি আমরা ভি ধরি, বেগ
এই মিডিয়ামের বেগ যদি আমরা ভি ধরি, তাহলে এই টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময়ে আলোক রশ্মির যে অতিক্রান্ত দূরত্বটা, সেই দূরত্বটা হবে ভি টি। ওকে, ভিটি অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ভিটি। তার মানে আলোক রশ্মি, আমরা এখানে একটা নাম দেই, আমরা ধরো এটার নাম দেই হচ্ছে পি। তাহলে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আলোক রশ্মি পি বিন্দুতে ছিল, যখন সে টি ইকুয়ালস টু টি সেকেন্ডে চলে যাচ্ছে তখন আলোক রশ্মি পি থেকে সি বিন্দুতে চলে যাচ্ছে ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। অ্যাজ পার ল অফ ওয়েভ ফ্রন্ট, আমরা জানি যে ওয়েভ ফ্রন্টের জন্য ওয়েভ ফ্রন্ট সবসময় পারপেন্ডিকুলার টু রেস। ওয়েভ ফ্রন্ট অলওয়েজ পারপেন্ডিকুলার টু রেস। আমরা ধরে নিই আলোক রশ্মিটা এই বিন্দুতে আপাতিত হয়েছে, আলোক রশ্মিটা সি বিন্দুতে আপাতিত হয়েছে। তাহলে আমরা জানি যে যদি আমরা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আঁকতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রেগুলির সাথে তাকে পারপেন্ডিকুলার হতে হবে। তাহলে এই রেগুলির সাথে তাকে পারপেন্ডিকুলার হতে হবে। আমরা এখানে ধরে নিই সে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভিটি। তাহলে এই রেগুলির সাথে যদি সে পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা ধরে নেই তার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে এটা। এটা হচ্ছে তার পি বিন্দু, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা। তার মানে আমরা কি বলতে পারি না যে আমরা এই পি বিন্দুতে, আমরা এটা পি বিন্দুতে আমরা একটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আঁকলাম, যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা ইনসিডেন্ট রেগুলির সাথে, এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি ইনসিডেন্ট রেগুলির সাথে এই যে আমরা যে ওয়েভ ফ্রন্টটা আঁকলাম, এটার নাম আমরা বি দিই, বি না দিয়ে আমরা বি কনসিডার করি। যে ওয়েভ ফ্রন্টটা আমরা আঁকলাম সেই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে এবি। তাহলে এই যে ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তার মানে এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। ওকে, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এখন আমরা রিফ্লেক্টেড বা প্রতিফলিত ওয়েভ ফ্রন্ট আমরা আঁকবো। আমরা জানি যে এই বিন্দুতে আলোক রশ্মি আপাতিত হয়ে সে প্রতিফলিত হয়ে যাবে, সি বিন্দুতে আলোক রশ্মি আপাতিত হয়ে সে প্রতিফলিত হয়ে যাবে, সেটা আমরা কিন্তু জানি। ওকে, আমরা এতদিন পর্যন্ত এই জিনিসগুলি রশ্মির মাধ্যমে প্রুফ করার চেষ্টা করেছিলাম। এখন যেহেতু আমরা হাইগেন্স প্রিন্সিপালের মাধ্যমে প্রুফ করার চেষ্টা করতেছি, যার কারণে রশ্মির পরিবর্তে এখন সেগুলা ওয়েভ ফ্রন্টের ফরম্যাটে আমাকে সাজাইতে হবে, ওয়েভ ফ্রন্টের ফরম্যাটে আমাকে সাজাইতে হবে। ওকে, তাহলে সি বিন্দুতে আলোক রশ্মি আপাতিত হয়ে যাওয়ার পর সে ডেফিনেটলি প্রতিফলিত হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা সুষম সারফেস। সো সি বিন্দুতে আপাতিত হয়ে যাওয়ার পর সে প্রতিফলিত হয়ে যাবে। এই বিন্দুতে আপাতিত আলোক রশ্মি এই বিন্দুতে আপাতিত হওয়ার পর সে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, যতক্ষণ সময়ে এই আলোক রশ্মিটা বি এর থেকে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময়ে, যেহেতু এই বিন্দুতে আপাতিত হওয়ার পরে ওই আলোক রশ্মিটা একই মিডিয়ামেই আছে, সেম মিডিয়ামেই আছে, যার কারণে আমাদের রেড যে বেসিক যে সূত্রগুলি ছিল যে একই মিডিয়ামে আলোক রশ্মির বেগ একই রকমই হবে, যেটা কিনা আমরা নিউটনস কর্পাসকুলার থিওরির মাধ্যমে আমরা দেখে আসছি লেকচার নাম্বার 1 or 2 তে। এখন এই বিন্দুতে আলোক রশ্মি আপাতিত হওয়ার পর আলোক রশ্মিটা যেহেতু একই মিডিয়ামেই থাকবে, দ্যাটস ওয়াই তার বেগও সমান হবে। বেগ যদি সমান হয়, একই সময় তার বেগ যদি সমান হয়, তার অতিক্রান্ত দূরত্বও সমান হবে। তার মানে যতক্ষণ সময় আলোক রশ্মিটা বি এর থেকে সি বিন্দুতে গিয়ে পৌঁছেছে, ঠিক ততক্ষণ সময় আলোক রশ্মিটা এই বিন্দুতে আপাতিত হয়ে ঠিক একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এখন কথা হচ্ছে, আমরা জানি যে ওয়েভ ফ্রন্ট আঁকতে গেলে পরে আমাদের অবশ্যই আর্ক আঁকতে হয়, একটা বৃত্তচাপ আঁকতে হয়। এখন যেহেতু
এই বিন্দুতে আমরা ভিটির সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে যদি আমরা একটা আর্ক কল্পনা করি, আর্ক কিন্তু আমরা সব দিকেই কল্পনা করতে পারি, এদিকে কল্পনা করতে পারি, এদিকে কল্পনা করতে পারি, এদিকে কল্পনা করতে পারি, নিচে কল্পনা করতে পারি। এখানে আমাদের একটা কমন সেন্স খাটাতে হবে, কারণ আমরা জানি যে আলোক রশ্মি এই বিন্দুতে আপাতিত হয়ে প্রতিফলিত এই পাশ দিয়ে হয়ে যাবে, তার মানে আর্কটা আমাদের অবশ্যই ডেফিনেটলি এই পাশে আঁকতে হবে। তাহলে আমরা এই ভিটির সমান ব্যাসার্ধ নিয়ে, এই ভিটির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা আর্ক কল্পনা করি। আমি ধরে নিই আর্কটা হচ্ছে এটা, আমরা ধরে নিই আর্কটা হচ্ছে এটা, আর্কটা হচ্ছে এটা। ওকে, তাহলে আর্কটা যদি এটা হয়, আমরা এই বরাবর প্রতিফলিত আলোক রশ্মিটা এঁকে দিলাম। আর্কটা যদি এটা হয় এবং ভিটির সমান ব্যাসার্ধ, আমরা যদি সি বিন্দুতে একটি ভিটির সমান ব্যাসার্ধ নিয়ে একটি আর্ক কনসিডার করি, আমরা ওয়েভ ফ্রন্টের শর্ত অনুসারে দেখে আসছি যে এই আর্কগুলির যে সাধারণ ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক থাকবে সেটাই হবে তার নতুন ওয়েভ ফ্রন্ট। তাহলে এই আর্কগুলি থেকে আমরা যদি সাধারণ স্পর্শক আঁকার চেষ্টা করি, সাধারণ স্পর্শক টানার চেষ্টা করি, তাহলে এই যে স্পর্শকটা তৈরি হইলো, এই যে স্পর্শকটা তৈরি হইলো, এই স্পর্শকটাই হচ্ছে আমাদের প্রতিফলিত ওয়েভ ফ্রন্ট। এটাই হচ্ছে আমাদের প্রতিফলিত রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, প্রতিফলিত ওয়েভ ফ্রন্ট, যেটা কিনা আমাদের নতুন তরঙ্গের হিসেবে, নতুন তরঙ্গ মুখ হিসেবে কাজ করবে। এখন আবার আমরা ওয়েভ ফ্রন্টের ফর্মুলাতে চলে যাই, যে আমরা জানি রেগুলি অবশ্যই ওয়েভ ফ্রন্টের সাথে কিভাবে থাকবে, পারপেন্ডিকুলার ডিসটেন্সে থাকবে। তো আমরা দেখি যে এই যে রিফ্লেক্টেড যে রেটা আঁকলাম, রিফ্লেক্টেড যে রেটা আঁকলাম, এটার সাথে এটা ডেফিনেটলি পারপেন্ডিকুলার থাকবে, লম্ব থাকবে। ঠিক একই রকম ভাবে সি থেকে যে রিফ্লেক্টেড ওয়েভটা আমরা আঁকবো বা রিফ্লেক্টেড রেটা আমরা আঁকবো, সেটাও ডেফিনেটলি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সে থাকবে। তার মানে এই যে এরা দুইজন হচ্ছে রিফ্লেক্টেড রেজ, এরা দুইজন হচ্ছে রিফ্লেক্টেড রেজ, এরা দুইজন হচ্ছে রিফ্লেক্টেড রেজ। তাহলে আমরা এটা, এই পয়েন্টটার আমরা নাম দিই, এই পয়েন্টটার নাম হচ্ছে ডি। তাহলে আমাদের আপাতিত বা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে আমাদের এবি, এবং রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে আমাদের সিডি, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে আমাদের সিডি। তাহলে আমরা এখন রিফ্লেকশনের লতে যাব, রিফ্লেকশনের লতে যাব। ইজ ইট ক্লিয়ার? আমাদের আপাতিত, এটা ছিল আপাতিত রশ্মি, এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে তার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এটা ছিল প্রতিফলিত রশ্মি, তার সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের পরে আমরা টি সময়ে সে যেহেতু ভিটি দূরত্ব অতিক্রম করেছে, সো এই লেনটা যদি ভিটি হয়, ডেফিনেটলি আমাদের এই লেনটাও ভিটি হতে বাধ্য, যেহেতু সে মিডিয়াম পরিবর্তন করে নাই বা যেহেতু সে মাধ্যম পরিবর্তন করে নাই। সো ডেফিনেটলি এটা যেহেতু ভিটি, এটাও ভিটি। তার মানে আমাদের বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু ভিটি, BC equals to AD equals to VT। এখন আমরা রিফ্লেকশনের ফর্মুলাতে যাই। একটু খেয়াল করে দেখো, আমরা নরমাল অঙ্কন করি, বিভেদ তলের উপর আমরা যদি একটি নরমাল অঙ্কন করি, বিভেদ তলের উপর যদি আমরা একটা নরমাল অঙ্কন করি, আমরা জানি যে আপাতিত রশ্মি নরমালের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে তার আপাতন কোণ আই। এটা যদি আই হয়, তাহলে এই কোণটা, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 মাইনাস আই, এই টোটালটা আবার 90 ডিগ্রি, তার মানে এটাও আই। ওকে, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আই, আপাতিত রশ্মি নরমালের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে তার আপাতন কোণ আই।
এটা হচ্ছে 90 ডিগ্রি, সো ডেফিনেটলি আমার এতটুকু হচ্ছে 90 মাইনাস আই। এটা আবার টোটালটা 90 ডিগ্রি, এতটুকু যদি 90 মাইনাস আই হয় তার মানে ডেফিনেটলি আমার এটাও আই হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে নর্মাল আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে t = t সময়, এখানে যদি আমরা নর্মাল আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর প্রতিফলিত রশ্মি। এটা যদি আর হয়, এতটুকু যদি 90 ডিগ্রি হয় তার মানে এতটুকু হচ্ছে 90 মাইনাস আর, এই যে এতটুকু হচ্ছে 90 মাইনাস আর, এতটুকু যদি 90 মাইনাস আর হয় ডেফিনেটলি আমার এতটুকু কত হবে, এতটুকু আরই হবে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আর, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, ওয়েভ ফ্রন্ট রিফ্লেক্টেড রে এর সাথে 90 তে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি আর হয় তাহলে ডেফিনেটলি আমার এটা 90 মাইনাস আর, এটা যদি 90 মাইনাস আর হয় এটা আবার 90 ডিগ্রি, যার কারণে এতটুকু হয়ে যাচ্ছে আর। ওকে, এতটুকু হয়ে যাচ্ছে আর। ওকে ফাইন। তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ কনসিডার করি, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ, আরেকটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজে এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে এসি এবং এটা হচ্ছে আমাদের ভি টি। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে 90 ডিগ্রি, বিআরসি এর সাথে এটা 90 তে আছে। ওকে, ঠিক একই রকম ভাবে এ ডি সি ত্রিভুজে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ভিটি এবং এটা হচ্ছে আর। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের দুইটা ত্রিভুজের এটা হচ্ছে কমন লেন্থ, এসি এটা হচ্ছে কমন লেন্থ, বিসি এবং এডি এটা হচ্ছে সমান, বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু ভিটি সমান, এবং একটা কোণ 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজের সর্বসম হওয়ার যে শর্ত, এ বি সি ত্রিভুজ is congruent to a c b ত্রিভুজ। তার মানে ত্রিভুজদ্বয় সর্বসম। কেন সর্বসম? তাদের দুইটা লেন্থ, একটা লেন্থ সমান বিসি ইকুয়ালস টু এডি, এসি হচ্ছে সাধারণ বাহু, আর বি কোণ সমান বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত, সেই শর্তটা সে টোটালি ফুলফিল করেছে। যেহেতু সে টোটালি ফুলফিল করেছে তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ অবশ্যই সর্বসম, এবং দুইটা ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণগুলিও সমান হবে। তার মানে এই ভিটির যে বিপরীত কোণ আই, এর ভিটির যে বিপরীত কোণ আর, তার মানে আই ইকুয়ালস টু আর, তার মানে আপাতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, আমাদের রিফ্লেকশন ল এর একটা ল হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ তারা পরস্পরের সমান হবে। ভেরি গুড। এখন আমরা চলে যাই রিফ্লেক্টেড রের রিফ্লেকশন ল এর আরেকটা লতে। একটু খেয়াল করে দেখো, এখানে যে ইনসিডেন্ট রেগুলি আসছে, আমরা যদি বিভেদ তলটা এটা কনসিডার করি, এটা যদি বিভেদ তল হয়, এটা যদি ধরো কোন একটা সারফেস হয়, সারফেস, তাহলে আপাতিত রশ্মিটা এই সারফেসের সাথে লম্ব,
আপাতিত রশ্মিটা এই সারফেসের উপর এসে পড়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আপাতিত রশ্মি থেকে আমরা যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট যেটা পেলাম, সেই ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের সাথে সে লম্ব। তার মানে কি আমরা বলতে পারি না যে ইনসিডেন্ট রে ইজ পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট এবি, is perpendicular to wave front AB. Okay, fine. Normal is perpendicular to surface. নরমালটা আমাদের যে নরমালটা, এই নরমালটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তার মানে নরমালটা সারফেস মানে কি? সারফেস মানে হচ্ছে এসি, নরমালের সাথে পারপেন্ডিকুলার। রিফ্লেক্টেড রে is perpendicular to, আবার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট কোনটা? রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে সিডি। এখন আমরা দেখব ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট কোনটা? ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে এবি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও পুরো বোর্ডের। ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে এবি, তারপর হচ্ছে রিফ্লেক্টিং সারফেস হচ্ছে এসি, তারপর হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে সিডি। এরা সবাই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার, বোর্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট যেটা কিনা এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সে আছে। এটা হচ্ছে এসি, এই বোর্ডের তলের সাথে এসিটা হচ্ছে পারপেন্ডিকুলার। এরপর হচ্ছে সিডি, এই যে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, যেটাও কিনা এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার। ওকে, তার মানে এবি এসি সিডি ইজ পারপেন্ডিকুলার টু বোর্ড প্লেন, আবার এবিটা পারপেন্ডিকুলার টু ইনসিডেন্ট রে, এসিটা পারপেন্ডিকুলার টু নরমাল, আবার সিডিটা পারপেন্ডিকুলার টু রিফ্লেক্টেড রে। তার মানে এই ইনসিডেন্ট রে, নরমাল এবং রিফ্লেক্টেড রে এরা কোথায় অবস্থান করতেছে? এরা যথাক্রমে এবি এসি সিডির সাথে পারপেন্ডিকুলার, আবার এবি এসি সিডি আবার বোর্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এরা বোর্ড প্লেনে অবস্থান করতেছে। কথাকে ক্লিয়ার কিনা? ইনসিডেন্ট রে, নরমাল এবং রিফ্লেক্টেড রে এরা যথাক্রমে এবি এসি সিডির সাথে পারপেন্ডিকুলার রে আছে। ওকে, আমি ধরে নিই যে এটা, এই মার্কারটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে। ওকে, এই প্লেনের সাথে সে পারপেন্ডিকুলার আছে। ক্লিয়ার? এই ডাস্টারটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এই মার্কারটা কোন প্লেনে অবস্থান করতেছে? এই ডাস্টারের প্লেনে অবস্থান করতেছে। কথা কি ক্লিয়ার কিনা? এই মার্কারটা আমার এই হাতের প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে, এই ডাস্টারটা এই আমার হাতের প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে এই মার্কার আর এই ডাস্টার তারা পরস্পরের সাথে কিভাবে আছে? প্যারালালি আছে। তার মানে এই মার্কারটা এই ডাস্টারের প্লেনে অবস্থান করতেছে। তার মানে আমাদের ইনসিডেন্ট রে, নরমাল এবং রিফ্লেক্টেড রে তারা সবাই বোর্ডের তলে অবস্থিত। এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন ল এর আরেকটা ফর্মুলা, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব তারা সবাই একই তলে অবস্থান করবে। এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন লটা আমরা হাইগেন্স প্রিন্সিপালের মাধ্যমে প্রুফ করার চেষ্টা করলাম। এরপর আমরা চলে যাব একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এরপর আমরা চলে যাব
law of refraction by Huygens principle. Law of reflection by Huygens principle. এখন ল অফ রিফ্লেকশনে আমরা কি জানি? ল অফ রিফ্লেকশনে আমরা জানি যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে, যেটাকে কিনা আমরা স্নেলস ল এর মাধ্যমে জানি। স্নেলস লটা কি ছিল? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা কনস্ট্যান্ট হবে, একটা ধ্রুব সংখ্যা হবে, যেটা পরবর্তীতে আমরা প্রতিসরাঙ্ক রূপে আমরা জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হিসেবে আমরা জানি। সো এই লটা এখন আসলে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের দুটা স্বচ্ছ মাধ্যমের বিভেদ্য, যেহেতু রিফ্র্যাকশন হচ্ছে, সো ডেফিনেটলি সেখানে স্বচ্ছ মাধ্যম থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যমের একটি বিভেদতল, স্বচ্ছ মাধ্যমের একটি বিভেদতল। আপাতিত রশ্মি ঠিক একই রকম ভাবে আমরা আবার সাজাবো। এটা হচ্ছে আমাদের আপাতিত রশ্মি, তার সাথে প্যারালাল আরেকটা রশ্মি, তার সাথে প্যারালাল আরেকটা রশ্মি, প্যারালাল আরেকটা রশ্মি। আমরা ধরে নেই যে সে এই বিন্দুতে আসার পর আমরা ধরে নিই যে এটা t = 0 সেকেন্ড। আমরা গত প্রমাণে যেভাবে দেখেছি এখানে ঠিক একই রকম ভাবে দেখব। তো এই পয়েন্টটা যদি তার বি হয় এবং এই পয়েন্টে যদি আমি t = 0 সেকেন্ড যদি আমরা কনসিডার করি, তাহলে যেহেতু আমাদের রিফ্র্যাকশনে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন স্বচ্ছ মাধ্যম আমরা ব্যবহার করব, আমরা ধরে নেই এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 1 এবং এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 2, মিডিয়াম নাম্বার 2, এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 2। এবং যেহেতু আলোক রশ্মি রিফ্র্যাকশনের ক্ষেত্রে সে তার মাধ্যম পরিবর্তন করবে, মিডিয়াম পরিবর্তন করবে, দ্যাটস ওয়াই তার বেগও চেঞ্জ হয়ে যাবে। আমি ধরে নেই প্রথম মিডিয়ামের জন্য তার যে বেগ, সেই বেগটাকে আমরা ধরে নিলাম v1 এবং দ্বিতীয় মিডিয়ামের জন্য তার যে বেগ, সেই বেগটাকে আমরা ধরে নিলাম v2। এবং আমরা ধরে নেই এই মিডিয়ামটা হচ্ছে একটা হালকা মাধ্যম, হালকা মাধ্যম, এবং এই মিডিয়ামটা হচ্ছে একটা ঘন মাধ্যম। এটা আমরা ধরে নিলাম একটা হালকা মাধ্যম এবং একটা ঘন মাধ্যম। আচ্ছা, তাহলে যেহেতু সে এই বিন্দুতে আপাতিত হয়েছে, এই বিন্দুতে যদি আমরা একটা নর্মাল অঙ্কন করি, এই বিন্দুতে যদি আমরা একটা নর্মাল, সি বিন্দুতে একটা নর্মাল অঙ্কন করি, এটা যদি সি বিন্দু হয়, তাহলে সে এই আলোক রশ্মিটা, এই ইনসিডেন্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, এই আলোক রশ্মিটা বি থেকে সি বিন্দুতে আসতে তার যদি v1t সময় লাগে, তাহলে এ থেকে আলোক রশ্মি 2 নাম্বার মিডিয়ামে একই সময়ে সে কি v1t দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই না। কেন না? কারণ তারা মাধ্যম পরিবর্তন করে ফেলছে, যার কারণে তাদের ভেলোসিটিও ভিন্ন হবে বা তার বেগও ভিন্ন হবে। যেহেতু বেগ ভিন্ন হবে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে। এখন কথা হচ্ছে t = t সেকেন্ড পর, এই সি বিন্দুতে t = t সেকেন্ড, তো t = t সেকেন্ড পর এই বিন্দু থেকে আলোক রশ্মি কতটুকু দূরত্ব অতিক্রম করে 2 নাম্বার মাধ্যমে ঢুকবে। যেহেতু 2 নাম্বার মাধ্যমটা 1 নাম্বার মাধ্যমের তুলনায় ঘন মাধ্যম, যার কারণে তার বেগ 1 নাম্বার মাধ্যমের তুলনায় 2 নাম্বার মাধ্যমে তার বেগ কমে যাবে। যেহেতু বেগ কমে যাবে, সেহেতু তার অতিক্রান্ত দূরত্ব ওই একই সময়েও কমে যাবে। তার মানে আমরা জানি
যে হালকা মাধ্যম থেকে যখন আলো ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সে অবিলম্বের কাছাকাছি চলে আসে, এবং অবিলম্বের কাছাকাছি চলে আসলে পরে আমরা জানি টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব, আমরা ধরে নিই তার অতিক্রান্ত দূরত্ব যেহেতু সে মাধ্যম পরিবর্তন করে ফেলছে তার অতিক্রান্ত দূরত্ব হবে v2t, এবং এখানে অবশ্যই v1t ইজ নট ইকুয়ালস টু v2t। এখানে অবশ্যই v1t ইজ নট ইকুয়ালস টু v2t, কারণ এখানে মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে মাধ্যম পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা ওয়েভ ফ্রন্টে যাই, তাহলে আমরা জানি যে আপাতত আলোক রশ্মি অবশ্যই একটি ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, যে ওয়েভ ফ্রন্টটা কিনা এই আলোক রশ্মির সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সে থাকবে, তার মানে এটা পারপেন্ডিকুলার, ডেফিনিটলি মানে এটাও পারপেন্ডিকুলার। ওকে, এখন আমরা বি বিন্দু থেকে টি সময় পরে আমি যদি এখানে একটা আর্ক আঁকি ওয়েভ ফ্রন্টের জন্য, আমরা যদি এখানে একটা আর্ক আঁকি এবং এই বিন্দু থেকে টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্বের কে রেডিয়াস ধরে আমি যদি এখানে একটা আর্ক আঁকি, তাহলে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্বের কে রেডিয়াস ধরে যদি আমরা আর্ক অঙ্কন করি, সেই আর্কগুলির যে নর্মাল ট্যানজেন্ট থাকবে বা নর্মাল স্পর্শতল থাকবে, সেই স্পর্শতলটাই হবে তার নতুন ওয়েভ ফ্রন্টের সমান। তাহলে আমরা এখান থেকে একটা স্পর্শক কল্পনা করি, এই যে স্পর্শকটা, এই স্পর্শকটাই হচ্ছে তার নতুন ওয়েভ ফ্রন্ট হবে, এবং যেটা কিনা তার এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের নতুন ওয়েভ ফ্রন্টটা আমরা কি পেলাম? আমরা নতুন ওয়েভ ফ্রন্টটা এই ওয়েভ ফ্রন্টটা আমরা পেলাম, সিডি আমাদের এই ওয়েভ ফ্রন্টটা আমরা পেলাম। আমরা জানি যে রিফ্র্যাক্টেড যে রেটা বা প্রতিসরিত যে রশ্মিটা, সেটা এই ওয়েভ ফ্রন্টের সাথে কিভাবে থাকবে? এই ওয়েভ ফ্রন্টের সাথে সে আবার 90 ডিগ্রিতে থাকবে। তার মানে আমাদের যে রিফ্র্যাক্টেড যে রেটা, সেই রিফ্র্যাক্টেড রেটা এই ওয়েভ ফ্রন্টের সাথে সে আবার 90 ডিগ্রিতে থাকবে। তার মানে আমরা ধরে নিই তাহলে রিফ্র্যাক্টেড রে হচ্ছে এটা। তার মানে এই রে এবং এই রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। ওকে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। ফাইন, তাহলে এখন আমরা একটু সামারি করি। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এবিটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এবি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট বা আপাতিত তরঙ্গমুখ। ওকে, বি বিন্দু থেকে তার সি বিন্দুতে আসতে তার যদি v1t দূরত্ব যদি অতিক্রম করতে হয়, এ বিন্দু থেকে ওই একই সময়ে সে সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে না। তার কারণ হচ্ছে এদের মিডিয়াম আলাদা। v1tটা হচ্ছে এটা 1 নাম্বার মিডিয়ামে, যার কারণে তার ডিসটেন্স যা হবে, v2t এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়ামে, যার কারণে তার ডিসটেন্স একই রকম হবে না। ডিসটেন্স ডেফিনেটলি কম হবে, যেহেতু সে হালকা মিডিয়াম থেকে ঘন মিডিয়ামে প্রবেশ করতেছে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে। সো আমাদের v2t এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা আর্ক কল্পনা করি, v1t এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা আর্ক কল্পনা করি, একটা বৃত্তচাপ। সেই বৃত্তচাপগুলির যে নর্মাল ট্যানজেন্ট বা নর্মাল সাধারণ স্পর্শক তল, সেই স্পর্শক তলটাই হচ্ছে আমাদের নতুন তরঙ্গমুখের অবস্থান। নতুন তরঙ্গমুখের অবস্থান যদি এটা হয়, তাহলে রিফ্র্যাক্টেড যে রেটা বা প্রতিসরিত যে রশ্মিটা, সেটা ডেফিনেটলি আমাদের এই তরঙ্গমুখের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যার কারণে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ আমরা কনসিডার করি। একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, যেখানে বিসি হচ্ছে
V1t, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের আপাতন কোণ এবং প্রতিসরণ কোণটা আমাদের ডিটেক্ট করা হয়নি, আমরা একটু এটা ডিটেক্ট করি। সো নর্মালের সাথে এটা হচ্ছে আপাতন কোণ, এটা যদি 90 ডিগ্রি হয় সো ডেফিনেটলি এটা হচ্ছে 90 মাইনাস আই, তাহলে এটাও হবে আই। এটা আই, এটা 90, সো এতটুকু হচ্ছে 90 মাইনাস আই, এই টোটালটা হচ্ছে 90, এতটুকু যদি 90 মাইনাস আই হয় তাহলে ডেফিনেটলি এটাও হবে আই। ওকে, ফাইন। তাহলে রিফ্র্যাক্টেড রে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা যদি আর হয় সো ডেফিনেটলি আমার এটা হচ্ছে 90 ডিগ্রি, সো ডেফিনেটলি এটা হচ্ছে 90 মাইনাস আর, এটা যদি 90 মাইনাস আর হয় সো ডেফিনেটলি আমার এটাও আর। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 90 মাইনাস আর, এটা হচ্ছে 90, সো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা যদি 90 মাইনাস আর হয়, এটা যদি 90 হয় ডেফিনেটলি আমার এটা আর হবে। ওকে, এটা আর, সো এটা 90 মাইনাস আর, এটা 90, এটা 90, সো ডেফিনেটলি আমার এটা আর। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা আরেকটা ত্রিভুজ আমরা কনসিডার করি, সেটা হচ্ছে এডিসি ত্রিভুজ, এ বি, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। আমাদের এখানে এডি হচ্ছে এটা হচ্ছে আমাদের V1t, এডি হচ্ছে V2t, এটা হচ্ছে 90, এটা হচ্ছে আর, ওকে ফাইন, আর এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। ওকে, তাহলে এখান থেকে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আমরা যদি প্রতিসরাঙ্কের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, আমরা জানি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেগের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সো যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু μ2 বাই μ1। তার মানে আমরা বলতে পারি এক নাম্বার মাধ্যমের সাপেক্ষে দুই নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেহেতু দুইটা প্রতিসরাঙ্কের অনুপাতও একটি কনস্ট্যান্ট ভ্যালু হবে, সো ডেফিনেটলি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে আমরা বলতে পারি যে sin i বাই sin r equals to 1 μ2, দ্যাট মিন্স সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এই হচ্ছে আমাদের স্নেলস ল। এখান থেকে আমরা দেখতে পারি যে হাইগেনস প্রিন্সিপালের মাধ্যমে আমরা স্নেলস লটা এখান থেকে আমরা প্রুফ করতে পারি। আর একটা আলোর প্রতিসরণের যে আরেকটা ফর্মুলা আছে, যে আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি তারা বোর্ড প্লেনে অবস্থান করতেছে। সো এই হচ্ছে আমাদের লস অফ রিফ্র্যাকশন, লস অফ রিফ্র্যাকশন। সো আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আলোর ব্যতিচার নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন স্টে হোম, বি সেফ, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।